15 ফেব্রুয়ারি শপথ, তারপর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নতুন নির্বাচন কমিশন। দায়িত্ব অনেক বড়, সবাইকে আস্থায় নিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের পর সবাই বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, নতুন সরকার দায়িত্ব নেবে। এই গুরুদায়িত্ব নেওয়ার পথে আগামী দিনগুলোতে এই নির্বাচন কমিশন, যা গঠন হয়েছে একটি সার্চ কমিটির সুপারিশের পর, কেমন কাজ করবে? গণমাধ্যম কিভাবে ভবিষ্যতের কাজগুলোতে নির্বাচন কমিশনের পাশে থাকবে? গণমাধ্যমের ভূমিকাটাই বা কী হবে? গণমাধ্যম কি কেবল সমালোচনার তোড়ে ভাসিয়ে দেবে, ছিদ্র খুঁজে বেড়াবে, সহায়তা করবে? আসলে গণমাধ্যমের কি করা উচিত? এসবই আজ আমাদের আলোচনার বিষয়। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি আছেন তিনজন। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং আমার সঙ্গে রয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মুর্তজা ভাই, আপনাকে দিয়েই শুরু করি আলোচনা। তাহলে গণমাধ্যম কিভাবে নির্বাচন কমিশনের পাশাপাশি হাঁটবে? গণমাধ্যমের আচরণটা কেমন হবে সামনের দিনে? দেখেন, গণমাধ্যম আলাদা করে আচরণ নির্ধারণ করে নির্বাচন কমিশনের সঙ্গে হাঁটবে না, হাঁটতে পারবেও না। গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি যেটা মনে করি যে আমরা এক ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে আছি, স্বীকার করি বা না করি। সেরকম একটি জায়গার থেকে এই সংকট উত্তরণের জন্য আমাদের একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন খুব জরুরি এবং সেই নির্বাচনটি সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনের। যেহেতু আগের নির্বাচন কমিশনটি খুব বড়ভাবে ব্যর্থ হয়েছে, এই নির্বাচন কমিশনটি নিয়ে একটা বড় রকমের আশা বা প্রত্যাশা তৈরি হয়েছে। এখন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে, আমরা চাইলে সেই প্রক্রিয়া নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা করতে চাই, কিন্তু আমরা সেই আলোচনা না করে গণমাধ্যমের এখনকার যে দায়িত্বটি আমি মনে করি, সেই দায়িত্বটি যে এখনকার এই নির্বাচন কমিশনকে সময় দিতে হবে তাদের কাজ করার। অতীতে কার কি অবস্থান ছিল সেটা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় যে অতীতে কার কি অবস্থান ছিল যা এখন পর্যন্ত আলোচনা হয়েছে এবং এরপরে যদি আরও কোনো কিছু জানা যায়ও, তার ভিত্তিতে আলোচনাটি হওয়া উচিত নয়। আলোচনাটি হওয়া উচিত আগামী দিনে দায়িত্ব নেয়ার পরে। আপনি যে কথাটি বললেন, শপথ নেয়ার পরে তারা যে কাজগুলো করবেন, তাদের যে কাজ, সেই কাজগুলো তারা কিভাবে করলেন, কতটা যোগ্যতার সঙ্গে করলেন, কতটা দক্ষতার সঙ্গে করলেন, তার উপরে নির্ভর করবে তাদের মূল্যায়ন। এই মূল্যায়নের ক্ষেত্রে আগামীতে খুব অল্প সময়ের মধ্যে, কয়েক মাসের মধ্যেই কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন, এর মধ্যে দুটি উপনির্বাচন থাকবে। দুটি উপনির্বাচনের মধ্যে একটি উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ, আবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। এটি শুধু বিরোধী দল বিএনপি নয়, সারা দেশের মানুষের যেহেতু নির্বাচন ব্যবস্থার উপর এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং এই আস্থাহীনতাটা তৈরি করে দিয়ে গেছে বিদায়ী নির্বাচন কমিশন, সেই জায়গাটিতে অন্তত এই দুটি বা তিনটি নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কিছু স্থানীয় সরকারের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি দৃঢ়তার পরিচয় দিতে পারে, নির্বাচন কমিশন যদি সততা এবং যোগ্যতার পরিচয় দিয়ে যদি তারা প্রমাণ করতে পারে যে তারা যা বলে এসেছে, তারা তাদের উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে, একটি সাংবিধানিক বিশাল ক্ষমতার যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে তারা এসেছে, তারা সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করেছে, সেটি করলে গণমাধ্যমের অবস্থার পরিবর্তন বলতে গণমাধ্যম তার পক্ষে অবস্থান নেবে যে হ্যাঁ, নির্বাচন কমিশন ভালো কাজ করেছে। দেশের সাধারণ জনমানুষ দেখবেন যে একটি দুটি রাজনৈতিক দল যদি তার সমালোচনাও করেন, তাকে যদি প্রত্যাখ্যানও করেন, তাতেও খুব বেশি কিছু আসবে যাবে না, কারণ দেশের জনগণ দেখবেন যে তারা কি কাজ করেছেন। তারা যে কাজ করেছেন বা তারা যে কাজ করবেন সেটি দৃশ্যমান থাকবে, সেটি গোপন কিছু থাকবে না। এখানে সবচেয়ে বড় দায়িত্ব গণমাধ্যমের দায়িত্ব না, এখানে সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, 15 তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এই জায়গাটিতে তাদের কাজের উপরে ভিত্তি করে গণমাধ্যম মূল্যায়ন করবে। আর তাদের কাজ বা তারা গণমাধ্যমের সঙ্গে কেমন আচরণ করবেন সেটি আরেকটি আলোচনা নিশ্চয়ই পরের অংশে আমরা করব। জি সিরাজ ভাই, তাহলে এই নির্বাচন কমিশন যারা শপথ নিচ্ছে, তারা তাদের কাজের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বা নিজেদের পরিচিতি লোকজনের মধ্যে ছড়িয়ে দেবে? ধন্যবাদ আপনাকে। তাই তো হওয়ার কথা, নাকি অতীত কিছুটা অতীত তো অতীত আসবে। অতীত বাদ দিয়ে তো বর্তমান না, বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যৎ চিন্তা করা যাবে না। অতীত তো কিছু আলোচনা আসবে, বিশেষ করে সরকার বিরোধী পক্ষ যারা আছে
ইতিমধ্যে প্রশ্ন এসছে প্রধান নির্বাচন কমিশন, বাকি 4 কমিশনার নিয়ে কথাবার্তা কম হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার নিয়ে কিছু কথাবার্তা তো এসছেই। একটা কথা যৌক্তিকই মনে হয় যে তিনি সর্বশেষ চাকরি করেছেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। উনি সেক্রেটারি যেটা সচিব লেখা হচ্ছে ভূতাপেক্ষ, উনি মামলা করে সেটা করেছেন, অর্থাৎ মানে উনি দপ্তরে জয়েন্ট সেক্রেটারি শেষ কাজ করেছেন। কিন্তু ওনার দুজন কমিশনার আছেন এডিশনাল অতিরিক্ত সচিব হিসেবে কাজ করে রিটায়ারমেন্টে গেছেন। এইসব কথা কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে গণমাধ্যম কি এভাবে মূল্যায়ন করবে না, এগুলো গণমাধ্যমের এভাবে মূল্যায়ন করার দরকার নেই। আমার মনে হয় গণমাধ্যমের এই জিনিসগুলো ইগনোর করা উচিত, এগুলো মুখ্য বিষয় হবে না। মুখ্য বিষয় হবে এই নির্বাচন, আমি গোলাম মুর্তজার সঙ্গে একমত যে মুখ্য বিষয় হবে এই নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব তারা কতটা সততার সঙ্গে কতটা দৃঢ়তার সঙ্গে পালন করতে পারছেন। এবং এই যে 2-3টা নির্বাচনের বিষয়টা ছোটোখাটো নির্বাচন হলো, ছোট নির্বাচনে মানুষ দেখবে এগুলো দেখেই তারা সিদ্ধান্ত নেবে যে ওই যে কথা আছে মর্নিং শো দি ডে, তো এখন তারা এই কাজের মধ্যে প্রমাণ করতে পারে। আর মিডিয়া গণমাধ্যম তো নির্বাচন কমিশনকে পরিচালনা করবে না, ডিকটেট করবে না, করার কথাও না। নির্বাচন কমিশন কি করছে গণমাধ্যম তো সেটা নিয়ে কথা বলবে, গণমাধ্যম সেটা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, যেটা পক্ষে সেটা পক্ষে বলবে, যেটা বিপক্ষে যেটা সমালোচনা করবে। তবে গণমাধ্যমের একবারে এক পেশা, আমি যদি ব্যক্তিগত মনে করি যে সমস্ত মানে এক পেশে দৃষ্টিভঙ্গি নিয়ে যদি একটা নেগেটিভ অ্যাপ্রোচই শুধু করতে থাকে তাইলে নিশ্চয়ই নির্বাচন কমিশনে যারা কাজ করবেন তাদের মধ্যেও হতাশা জাগবে কাজ করবে ব্যাপারে। তারা যাতে একদম হতাশাজনক একটা অবস্থায় চলে না যায়, তাদেরকে ওটুকু দিতে হবে যে তাদের কাছ থেকে যে প্রত্যাশা জনগণের আছে সে প্রত্যাশা পূরণে তারা যদি কাজ করে। প্রধান নির্বাচন কমিশনের প্রথম দিন যেটি বলেছিলেন যিনি শপথ নেবেন যে কারো কাছে মাথা নত করবেন না, এটা যদি কথার কথা না হয়ে সত্যিকার কথা হয় সেভাবে করলে মিডিয়া নিশ্চয়ই তার পক্ষে, তার কমিশনের পক্ষে থাকবে আমার মনে হয়। জি আশরাফ ভাই, তাহলে দেখা যাচ্ছে যে গণমাধ্যমের তো অবশ্যই পারসেপশন তৈরি করার ক্ষমতা আছে এবং গণমাধ্যম একটি দৃষ্টিভঙ্গি নেবে কি নেবে না, কি করতে পারে আগামী দিনগুলোতে? গণমাধ্যম শুধু নির্বাচন কমিশন বা নির্বাচন কেন, পৃথিবীর যত বিষয় নিয়ে গণমাধ্যম কাজ করে, গণমাধ্যমে যেটা দায়িত্ব মানুষকে তথ্য জানানো এবং সেই তথ্যগুলোর বিশ্লেষণ তুলে ধরা, নির্বাচন কমিশনের ক্ষেত্রে গণমাধ্যম তাই করবে। এবং এখানে যদি কোনো গণমাধ্যমের হিডেন এজেন্ডা থাকে তাহলে তথ্য বা ঘটনা তুলে ধরার ক্ষেত্রে এবং সেসব তথ্য বা ঘটনার বিশ্লেষণের ক্ষেত্রে এবং তার ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক দিক তুলে ধরার ক্ষেত্রে তারা একটা পক্ষ নিতে পারে। কিন্তু যদি গণমাধ্যম সত্যিকার অর্থেই তাদের দায়িত্ব পালন করে তাহলে নির্বাচন কমিশন যা করবে গণমাধ্যম তারই প্রতিফলন ঘটাবে। এখন নির্বাচন কমিশন এই করছে সেই করছে, একটি নির্বাচন করতে গিয়ে এই ভুল করেছে বা এটা ভালো করেছে বা সেটা খারাপ করেছে, এগুলো তো জানাতেই হবে জনগণকে। পাশাপাশি নির্বাচন কমিশনের উপর দায়িত্ব যেহেতু জাতীয় স্থানীয় সব ধরনের নির্বাচন করা, মূলত আলোচনাগুলো হচ্ছে এখন আগামী জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে। তো জাতীয় নির্বাচন একটি গণতান্ত্রিক দেশে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই বুঝি। ফলে এই নির্বাচন কমিশন 5 জন যারা নিয়োজিত হয়েছেন তাদের উপরে কিন্তু নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের ভোটারদের আশা আকাঙ্ক্ষা কতটা প্রতিফলন ঘটবে সেটার উপরে। এখন নির্বাচন কমিশন যদি খারাপ কিছু করে গণমাধ্যম তো ভালো বলতে পারবে না, আবার ভালো কিছু করলে খারাপ বলা যাবে না। আর এই ভালো মন্দের বিশ্লেষণের ক্ষেত্রে যদি আপনি যুক্তি এবং তথ্যের ভিত্তিতে এই বিশ্লেষণটা করেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি তার গণমাধ্যমের দায়িত্ব সঠিকভাবে পালন করা হলো। কিন্তু আমরা একটা জিনিস করে থাকি বাংলাদেশের গণমাধ্যম, ধরেন একটা নির্বাচন নিয়েই তো নির্বাচন কমিশনের সমালোচনা হয়, তার মূল্যায়ন হয়। একটি নির্বাচনে অনেক রকমের ঘটনা ঘটে, আপনি কোন ঘটনাগুলোকে কিভাবে তুলে ধরছেন তার উপরে কিন্তু সাধারণ মানুষের ধারণাটা তৈরি হয় নির্বাচনটা ভালো হলো না খারাপ হলো। ধরেন সারা দেশে নির্বাচন হচ্ছে, সেটা স্থানীয় সরকারের হোক আর জাতীয় নির্বাচন হোক, সারা দেশে এই 64 জেলায় অসংখ্য কেন্দ্রে নির্বাচন হয়, তার মধ্যে মনে করেন 10টি জায়গায় খুব বাজে ঘটনা ঘটেছে, 5টি জায়গায় জালিয়াতি হয়েছে বা 2টি জায়গায় খুনোখুনি হয়েছে। এখন আমরা জানি যে এগুলো সংবাদ মূল্য বেশি, কিন্তু আমরা যখন
এই 64 জেলার 56,000 বর্গ মাইলের দেশের মধ্যে এই যে 1% বা 2% ঘটনাটাকেই দিনভর তুলে ধরি, সেটি নিয়ে আলোচনা করি, বাকি যে 99, 98, 97 বা 95% সব ঠিক মতো হয়েছে, ওই জিনিসটার প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপরে পড়ে না। আর যারা বিপক্ষে, যারা হেরে যান, যারা সমালোচক, তারা তখন সুযোগ পেয়ে যান ওটা নিয়ে কথা বলার। ওই জায়গায় মনে হয় গণমাধ্যমের একটা দায়িত্ব আছে যে ভালো অংশটুকুকে, খারাপ অংশটুকুকে তুলে ধরার পাশাপাশি ভালো অংশটুকু বলা। খারাপ হলে পরে সেটা কতটুকু খারাপ, কত শতাংশ খারাপ, তার প্রভাব সমগ্র নির্বাচনের উপর কতখানি পড়েছে, ওইভাবে যদি গণমাধ্যম বিশ্লেষণ করে তাহলে হয়তো সাধারণ মানুষের ধারণাটা সঠিক হবে কোন এক নির্বাচন কমিশন সম্পর্কে। এখন যে নতুন নির্বাচন কমিশন এসেছে তার যিনি প্রধান এবং অন্যান্য কমিশনার আছেন, তারা কি করেন সেটা দেখার অপেক্ষায় গোটা দেশ জাতি, আমরা গণমাধ্যমের মানুষও। তার আগে তাদের পেছনে কি ছিল, সরকারি চাকরি কি করতেন, তিনি কোন মঞ্চে উঠেছিলেন, কবে কি কথা বলেছিলেন, কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এগুলোর বিবেচনায় কিন্তু আমরা এখনই যদি সমালোচনা করি তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার যে প্রত্যাশাটা বা তাদের ভেতরের যে ভালো কিছু দেওয়ার ইচ্ছাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম আলোচনা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। এখন একটি মানুষ সে যত ভালো, যোগ্য, দক্ষই হোক না কেন, তার ফলাফলের উপর নির্ভর করে, বৃক্ষ ফলে পরিচয়। এখন একটি কমিশন কত ভালো তার সবচেয়ে বড় পরিচয় হবে তিনি কত ভালো নির্বাচন দিতে পারেন। আমি শেষ করি, বিদায়ী নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে যেটি, তার অনেক সমালোচনা আছে, কিন্তু এই 5 বছর ধরে সবগুলোই কি খারাপ নির্বাচন তিনি করেছেন? বা স্থানীয় সরকার নির্বাচন যখন সারা দেশে হয়, আমি 5ই জানুয়ারি নির্বাচন বলছি না, সেটি একটি ভিন্ন আলোচনা, কিন্তু স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়েছে তার আমলে সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় অনেক জঘন্য ঘটনা ঘটেছে, কারচুপি, হানাহানি, মারামারি থেকে অনেক কিছু। আবার বহু জায়গায়, বেশিরভাগ জায়গায়, অসংখ্য জায়গায় অনেক ভালো কিছু হয়েছে, সেগুলো কিন্তু আমরা দিই না। আমরা 5টা সিটি কর্পোরেশন বা সবশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভালো নির্বাচনের কৃতিত্বটুকু অনেক সময় তাকে দেই না। যখন সমালোচনা করি, বিরোধিতা করি, সেটা বিরোধী রাজনীতি দল করতে পারে, এটা তাদের কাজ, তারা একটা পক্ষে থাকে, কিন্তু গণমাধ্যমের আলোচনাটা যখন কেবলই ওই খারাপের মধ্যেই থাকে তখন মনে হয় যে এই কমিশনটা জঘন্য, যাচ্ছে তাই কিছুই করতে পারে না, মানুষ হতাশ। জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শককে ফোন নেই। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। বলুন, আপনার নাম পরিচয় বলে আপনি কি জানতে চান বলুন। আমার নাম হলো মাসুদ, সাভার থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে, স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে গোলাম মুর্তজা ভাই, আরেকটি বিষয় আপনার সামনে নিয়ে আসি, সেটি হলো যে কতটুকু খারাপ হয়েছে সেটুকু বোঝানোর জন্য তো ভালোটুকু পাশাপাশি বলতে হবে, তাহলে ভালো এবং খারাপের অনুপাত কতটুকু বলবে গণমাধ্যম? না, ধরেন আমি ভালো এবং খারাপের বিষয়টিকে ওইভাবে দেখি না। ওই জায়গায় যাওয়ার আগে দু একটি জায়গার জবাবটা দেওয়া দরকার। বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, তিনি যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব হন নাই, এই যে কথা, আগের নির্বাচন কমিশন কিন্তু সচিবই ছিলেন। সুতরাং সচিব হলেই সরাসরিভাবে সচিব হিসেবে বেশ ভালো দাপটে, 1971 সালে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, অত্যন্ত সম্মানজনক ভূমিকা, কিন্তু তিনি যে কাজ করে গেছেন সেটা সম্মানজনক কাজ নয়। সুতরাং সচিব কি সচিব নয়, এটি আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটি পরিষ্কার করা দরকার। আর ভালো খারাপের যে জায়গাটির কথা বলা হচ্ছে, আর দর্শকের প্রশ্নের জবাব দিয়ে যে স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা, আমাদের নির্বাচন কমিশন, আমরা নির্বাচন নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে গেলে বারবার ভারতের উদাহরণ দিই। কাগজে কলমের সব দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আমাদের নির্বাচন কমিশন কাগজে কলমের হিসেবে ভারতের চেয়েও ক্ষমতাবান নির্বাচন কমিশন। এখন স্বাধীনভাবে কাজ করতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করবে KM নুরুল হুদা সাহেব কতটা সাহস এবং কতটা দৃঢ়তার সঙ্গে কাজ করছেন তার উপরে নির্ভর করবে। আর ভালো খারাপের আপনি যেটা বলছেন যে ভালোটা দেখাবো না খারাপটা দেখাবো, বিগত নির্বাচন কমিশন আমাদেরকে একটি জিনিস দেখিয়েছে, আমি তার সঙ্গে খুব বড়ভাবে দ্বিমত পোষণ করি। পরিসংখ্যানগত হিসাব তারা দেখিয়েছে, 500 এতটি কেন্দ্রে নির্বাচন হয়েছে, এর মধ্যে 50টিতে সংঘর্ষ হয়েছে, 450টি সংঘর্ষ নেই। বিষয়টির এই পরিসংখ্যান আমি বিশ্বাস করি না, এই পরিসংখ্যান দিয়ে একটি জিনিসকে মূল্যায়ন করার নীতিতে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না তার কারণ হচ্ছে, গণমাধ্যম 50টি কেন্দ্রের সংঘর্ষ দেখিয়েছে, আর যে 450টিতে হয়েছে 450টির বড় একটা অংশ ভোট দিতেই যায়নি মানুষ, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেনি, সেখানে দুই পক্ষের মধ্যে এক পক্ষ পুরোটা দখল করে নিয়েছে, সংঘর্ষের ঘটনাই ঘটেনি। সুতরাং সেটি দেখানোর সম্ভব না। আমরা বলি যে গণমাধ্যমে এখন সর্বত্র ছড়িয়ে থাকেন, সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু তার বাইরেও আরও অনেক জিনিস ছড়িয়ে যায়। আমি মনে করি বর্তমান নির্বাচন কমিশনের ওই পরিসংখ্যানগত জায়গার থেকে বের হয়ে আসতে হবে, স্বচ্ছতার প্রমাণ দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে কাজটি করতে হবে। আরেকটি জায়গায় যেটা বর্তমান নির্বাচন কমিশনকে করতে হবে, ইতিমধ্যেই তারা কিছুটা ব্লান্ডার করা শুরু করেছেন, এই জায়গাটিতে তাদের সতর্কতার জন্য বলছি, আমি তাদের সমালোচনা ওই অর্থে করছি না।
প্রধান নির্বাচন কমিশন তার নিজের অবস্থান বা বিতর্কমূলক অবস্থা বোঝাতে গিয়ে তিনি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন যে নবী বা পয়গম্বরদেরও বিতর্ক থাকে। এই যে একটি ভাষা, তিনি হয়তো কথাটি বলেছেন সরলভাবে, কিন্তু তিনি যে দায়িত্বে আছেন, যতটা স্পর্শকাতর একটি জায়গাতে আছেন, একটি পদে আছেন, সেই জায়গাতে থেকে যদি আপনি গণমাধ্যমের সঙ্গে এরকম কথা বলেন এবং গণমাধ্যম যদি আপনাকে সেটি দেখায়, প্রচার করে, তাহলে আপনার যে ইমেজ, আপনার যে অবস্থান, সেটি প্রশ্নের মধ্যে পড়ে। তিনি দায়িত্ব নিয়েই বলেছেন সরকার তো নির্বাচিত, সরকার তো চাপ দেয় না, সরকার তো বাক্স ভরতে বলে না। এই যে কথাগুলো তিনি 15 ফেব্রুয়ারির নির্বাচনে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমার বা আপনার চেয়ে ভালো করে জানেন যে সরকারই সবচেয়ে বড়ভাবে চাপ দেয়, বাক্স সরকারই ভরতে বলে। অতীতের হানা ভোট থেকে শুরু করে সামরিক সরকারগুলোর নির্বাচন বা তারপরে বিভিন্ন সময়ের যে নির্বাচন, চাপগুলো সরকারের কাছ থেকেই আসে। কিন্তু এই নির্বাচন কমিশনাররা তারা যদি এইভাবে কথা বলেন, এই বাচনভঙ্গিতে কথা বলেন, তাহলে তাদেরকে নিয়ে যে আমরা বিতর্কের কথা বলছি, ওই বিতর্কের জায়গাগুলো তারা নিজেরা তৈরি করে দিবেন। আর এখন যে কথাটি বলবেন, সেই কথাটি এখনকার কোনো কথা তো আজকে বলে কালকে অস্বীকার করা যায় না, তার সব অমোচনীয় রেকর্ড থাকে। তো এই রেকর্ডগুলো তো বারবার সামনে আসবে। সুতরাং আপনি যে পদে এসেছেন, আপনি অনেক বড় পদে দায়িত্ব পালন করে এসেছেন, আপনারা অনেক বড় পদে দায়িত্ব পালন করে এসেছেন, আপনাদের অভিজ্ঞতা, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু আপনারা যে সময়টাতে সরকারি দায়িত্ব পালন করেছেন, সেই সময় বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা এমন ছিল না। 40টা ক্যামেরা আপনার সামনে গিয়ে দাঁড়াতো না, কিন্তু এখন সেই অবস্থা তৈরি হয়েছে। সুতরাং আপনারা এখন যখন দায়িত্ব নিতে এসেছেন, একটি স্পর্শকাতর বিষয়, অত্যন্ত মানে কি বলবো, থ্যাঙ্কসলেস জবের জায়গাতে আপনারা এসেছেন। সুতরাং আপনাদের সেই কথাটি মাথায় রাখা দরকার, মনে প্রাণে ধারণ করা দরকার, এবং কথা বলার ক্ষেত্রে প্রতিটি কথা হিসেব করে বলা দরকার। গণমাধ্যম আপনার কাছে প্রতিনিয়ত যাবে, প্রতি মুহূর্তে যাবে। আপনি কতটুকু কথা বলবেন, কত কথা বলবেন, সেই সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে। একটি কথা বলে গণমাধ্যমের উপর আপনি দায় চাপাতে পারবেন না। বলার আগে আপনাকে চিন্তা করতে হবে, বিবেচনায় রাখতে হবে। এ বিষয়ে আমি একটু কাজী সিরাজ ভাই আপনার একটু মতামত জানতে চাই যে তাহলে সিইসির কাজ হলো নির্বাচন পরিচালনা করা, একটি নির্বাচন করা। তিনি তো মুখপাত্রও রাখতে পারেন। গণমাধ্যমের কাজ হলো তথ্য পাওয়া, সেই তথ্য লোকজনকে জানানো। এই দুটি সমন্বয় করার জন্য যেমন গোলাম মুর্তজা ভাই বলছেন যে সিইসি কেন সব সময় কথা বলবেন, সব কথা বলবেন, কিছু কথা বলার জন্য তো মুখপাত্রও থাকতে পারে। আপনি কি বলেন? থাকতে পারে, কিছু কথা মুখপাত্র বলতে পারে, আবার কিছু কথা সিইসিকে বলতে হবে। কিন্তু ওনাকে কি সব সময় বলতে হবে? সব সময় বলতে হবে না, সব সময় বলতে হবে না, কিন্তু যখন বলবেন আমিও একমত যে সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। এমন কোনো কথা বলা একটু যোগ করে আমি, যেমন উনি বিএনপি কথা বলছেন, বিএনপির কথার জবাব দিচ্ছেন, মানে সব কথার জবাব দেওয়া দরকার নেই, কাজ দিয়ে জবাব দিতে হবে ওনার। জি, কথা দিয়ে জবাব না, কাজ দিয়ে কথা। কাজ দিয়ে উনি প্রমাণ করতে হবে যে ওনার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, রাজনৈতিক দল বলুক বা গণমাধ্যম বলুক, এগুলো সত্য নয়, প্রমাণ করতে হবে। যেমন আমরা নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি যেটা হয়েছিল, ওই সার্চ কমিটি সম্পর্কে বিএনপি কিছু কথাবার্তা বলেছিল, কিন্তু তারা তাদের কাজের মধ্য দিয়ে স্বচ্ছতার প্রমাণ দিয়েছে। তারা কোনো জবাব দেননি, উল্টোপাল্টা কথাবার্তা বলেন। তারা যে কথাগুলো বলেছে তারা শুনেছে, কাজ করে গেছে, 7-8 দিনের মধ্যে কাজ শেষ করে অন্তত এটুকু নিশ্চয়তা দাবি করতে পারে যে তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে, তাদের উপর যে অর্পিত দায়িত্ব তারা সততার সঙ্গে পালন করেছে। ভুলভ্রান্তি হয়তো হতে পারে, সেটা অন্য জিনিস। নির্বাচন কমিশনকে যেটা করতে হবে, তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সততা এবং সাহসের সঙ্গে এটা প্রমাণ করতে হবে। সরকারের অবস্থান অথবা রাজনৈতিক বিরোধী দলের অবস্থান, এগুলোর সঙ্গে বেশি ইনভলভ হওয়ার, প্রকাশ্যে পাবলিকলি কথাবার্তা বলার, আমার মনে হয় না তাদের এটা সমীচীন। আর গণমাধ্যম তো এগুলো বলে কথা, এই যে একই কথা বলবো, একই এই প্রসঙ্গে কথাগুলো একই কথা আমরা সবাই হয়তো বলবো যে ওনারা যা বলবেন গণমাধ্যম তো তাই বলবে, বরং ওনাদের যে সমস্ত কথাবার্তা একটু নেগেটিভ হবে, ওনাদের সমালোচনার মতো কোনো কথাবার্তা বলে ফেলবেন, সেগুলো বেশি লাউড হবে, সেগুলো বেশি পাবলিকের সামনে যাবে। এটা ওনাদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝে শুনে সে কাজগুলো করতে হবে। গত নির্বাচন কমিশন কিছু কিছু কথাবার্তা, যেমন একটি কথা গত নির্বাচন কমিশন সম্পর্কে, এই যে নির্বাচনে অনিয়ম করলে নির্বাচনী আইনে যেগুলো আছে, যে ব্যবস্থা গ্রহণের যে ক্ষমতা নির্বাচন কমিশনের, আগে নির্বাচন কমিশনগুলো ক্ষমতা বাড়াতে চেয়েছে, আমাদের আরও এই ক্ষমতা দেন, এই ক্ষমতা দেন, কিন্তু রকিব কমিশন যিনি বিধান নিয়েছেন তিনি বলছেন ও যে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, যেন একজন মন্ত্রী অনিয়ম করলো, একজন এমপি অনিয়ম করলেন, এরকম বড় নেতা অনিয়ম করে ফেললেন, তার প্রার্থীতেই থাকে না, সেইটা করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এই নির্বাচন কমিশন আমাদের এই ক্ষমতার দরকার নেই, এটা ফেরত নেন। তো এরকম কথা বললে, এবং এটা ওনার আজীবন নির্বাচন কমিশন সম্পর্কে সমালোচনা যখন আসবে, আলোচনা যখন আসবে, এ কথা কিন্তু বারবার
উদাহরণ হিসাবে আসবে, তিনি এই কথা বলেছিলেন। তো প্রধান নির্বাচন কমিশনের তো মোটামুটি কথাবার্তা বলবেন, ওনাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে, আর হ্যাঁ, ওনার পক্ষে, নির্বাচন কমিশনের পক্ষে কথা বলার জন্য নিশ্চয় একটা মুখপাত্র যদি ঠিক করা হয় সিদ্ধান্ত নিয়ে যে নির্বাচন কমিশনের পক্ষে কথা। কিন্তু আমরা দেখেছি সব সময় সরকারিভাবেও আমরা যেটা দেখি, এটা আমি জানি কিভাবে নেবেন, যেমন প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলার লোক আছে, কিন্তু সব সময় সে লোক বলেন না, প্রধানমন্ত্রী নিজেই বলেন। ও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে এরকম পক্ষে কথা বলার লোক থাকার পরও ওই লোক কথা বলার সুযোগ কম পায়। তো এখন যদি লোক থাকে, সে লোককে সুযোগ দিতে হবে তার দায়িত্ব পালন করা। ব্রিফিং থাকবে। প্রধানমন্ত্রী তো পাবলিক ফিগার, ওনাকে জনগণের কাছে দিন শেষে সব কথা আমি আবার এই প্রধানমন্ত্রীর কথাই আমি বলছি না শুধু, যে এখানে আমরা লক্ষ্য করছি যেটা, যে এটা হয় বিভিন্ন অফিসে। আমরা একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আশরাফ ভাই আপনার কাছে আসি। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম ফারুক। আমি জানতে চাচ্ছি যে আসলে এই বর্তমান যে নির্বাচন কমিশনটা, এই কমিশনটা তো একটা সরকারের আন্ডারেই আছে। আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার, তখন কোনো সরকার ছিল না, এখন এই কমিশনটা তো সরকারের আন্ডারে। আসলে কি এই সরকার স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? আমাদেরকে এই ভরসাটা কি দিতে পারবেন? আচ্ছা, আপনার প্রশ্ন আমরা নিলাম। আশরাফ ভাই, আপনার কাছে তো আরো অনেক কিছু হলো, যে প্রশ্নটা তো হ্যাঁ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমিশন কত শক্তিশালী, কমিশনে কত সাহসী লোক আছেন, কমিশনে কত সৎ লোক আছেন, এবং ভালো নির্বাচন করার জন্য তার কত ইচ্ছা অঙ্গীকার আছে, এটা কোনো ব্যাপার না যদি না সরকার প্রশাসন যাদের নিয়ে কমিশন নির্বাচন করে তারা সহযোগিতা দেয়, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে। কোনো কমিশনই ভালো নির্বাচন করতে পারবে না যদি না সরকার বা প্রশাসন তাকে সেই সহযোগিতাটুকু দেয়। আবার কমিশনে যারা আছেন তাদের সাংবিধানিক ক্ষমতা অনেক, আমরা জানি, বলা হয় যে উপমহাদেশের মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা সবচেয়ে বেশি। সেই বেশি ক্ষমতা প্রয়োগ করার মতো ওরকম লোক দরকার কমিশনে। এখন যাদেরকে কমিশন নিয়োগ করা হয়, কোনো না কোনো সরকারের আমলে সেটা হয়, কোনো না কোনো রাষ্ট্রপতি সেটা করেন, তারা যদি ওই সরকার, ওই রাষ্ট্রপতি, ওই দলের কথা মাথায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে কখনোই তারা সাংবিধানিক দায়িত্ব সাহসের সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারবেন না। সো এখানে পদ, ক্ষমতা, কর্তৃত্ব সবকিছুর উপরে সরকার প্রশাসন যেমন একটা ব্যাপার, আর ওই ব্যক্তিগুলোর সাহস এবং সাংবিধানিক পদের মর্যাদা রক্ষা এবং জাতীয় দায়িত্ব পালনের যে গুরু দায়িত্ব তার ঘাড়ে এসেছে, সেটা পালন করার যে অঙ্গীকার বা সদিচ্ছা, এটা অনেকখানি নির্ভর করে। কিন্তু নির্বাচনের সময় তো আপনার তখন সরকার শুধু রুটিন কাজ পরিচালনা করে এবং বেশিরভাগ ক্ষমতাই নির্বাচনের স্থানীয় সরকারের সময় তো দলীয় সরকার থাকে। আমরা একটা জাতীয় নির্বাচনও আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নাই, তার মানে দলীয় সরকারই থাকবে। দলীয় সরকারটাই অন্তর্বর্তীকালীন সরকার হবে। সেই সরকারের কর্তৃত্ব কতখানি কিভাবে সেটা এখনো স্পষ্ট হয় নাই। বিগত নির্বাচনে একটা যেনতেনভাবে হয়েছে, এবার হলে পরে আমরা সেটা দেখব। কিন্তু আবারও বলছি, সরকার তো চাইবে না, যারা ক্ষমতা আছে তারা তো চাইবে না, যারা মানে যে কোনো উপায়ে জিততে চায় তারা তো চাইবে না যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু কমিশনের ব্যক্তিগুলোর যদি সেই ব্যক্তিত্ব, সেই সাহস, সেই অঙ্গীকার থাকে, তাহলে সরকারের চাওয়া না চাওয়ার মধ্যে কিচ্ছু আসা যায় না। আমি একটা জিনিস বুঝি না, প্রায় আমার কাছে একটা প্রশ্ন আসে, যাদেরকে নির্বাচন কমিশনে বা অন্য অনেক সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া হয়, যে কোনো সরকারি হোক না কেন, তাদের কিন্তু জীবনে পাওয়ার হারাবার আর কিছু নাই। জীবনে অনেক কিছু পেয়েছেন, সবশেষে দায়িত্ব পেয়েছেন, এবং এই পদ থেকে কিন্তু চাইলেও কোনো সরকার তাদেরকে সরাতে পারবে না। তারপরও তারা কেন সাহসের সাথে কাজটা করেন না, কেন উচিত কাজটা করেন না, উচিত কথাটা বলেন না, কেন তারা মানে আত্মসমর্পণ করেন, আমি বুঝি না। এবং ভালো নির্বাচন করে সাহসের সাথে তারা যে ইতিহাস হয়ে থাকতে পারেন, সেই অর্জনটুকু তো তারা নিতে চান না, কেন আমি জানি না। ফলে ওই যে আবারও বলছি যে মানুষগুলোর উপর নির্ভর করে ভালো নির্বাচন কতখানি হবে। আর কথা বলা নিয়ে আমি একটু বলতে চাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন কেন, যে কোনো প্রতিষ্ঠানেরই, সরকারি বেসরকারি রাজনৈতিক দল, সব ক্ষেত্রেই মুখপাত্র থাকা দরকার। এবং তারা কিন্তু কোনো একটি প্রতিষ্ঠান, দল বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলার জন্য তাদের বিশেষ দক্ষতা থাকার কথা। এবং আমরা জানি গণসংযোগ বিভাগ, তারপরে যোগাযোগ বিভাগ, এরকম অনেক কিছু আছে, নির্বাচন কমিশনও আছে। তাদেরকে ব্যবহার বেশি করলে নির্বাচন কমিশনাররা, প্রধান থেকে শুরু করে, তারা কম বিতর্কিত হন। কিন্তু আমরা দেখি যে নির্বাচন কমিশনাররা মানে মাইক পেলেই কথা বলেন, রিপোর্টার দেখলেই কথা বলেন, আপনার বুম পেলেই ওনারা কথা বলেন, ক্যামেরা দেখলে ওনারা এগিয়ে আসেন বা ফেরাতে পারেন না। এই লোকটা তাদেরকে সামলাতে হবে, এবং বেশি যত কথা বলবেন ততই কিন্তু আপনার
বাজে কথা, অপ্রয়োজনীয় কথা, বিতর্কিত কথা বেশি বের হয়ে যাবে। সেই জায়গায় যদি তারা সংযত থাকে তাহলে অনেক সময় কিন্তু আপনি দেখবেন অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তির উদাহরণ দেওয়া যায় যে যাদের অনেক নেতিবাচক, অনেক ব্যর্থতা, অনেক কিছু আছে, কিন্তু গণমাধ্যমে আসে না বলে তারা কিন্তু বিতর্কের মধ্যে আসে না, লাইমলাইটে আসে না, এবং তারা মোটামুটি বেঁচে যায় এক রকমের। তো কথা কম বলার এই সুবিধাটা নিশ্চয়ই তারা নিবে। জি, গোলাম মুর্তজা ভাই, তাহলে পদ কি পরিবেশকে প্রভাবিত করবে নির্বাচনের সময়ে, নাকি পরিবেশের কারণে ব্যক্তি তার পদকে গুলিয়ে ফেলবেন? না, আসলে পরিবেশের এটা এমন একটি পদ এবং এমন মানুষদেরকে এই জায়গাটিতে দায়িত্ব দেয়া হয়, সেই মানুষগুলো তো আসলে পরীক্ষিত মানুষ, সারা জীবনে তারা একেবারে নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করে গেছেন। আশরাফ ভাই যে কথাটি বলছেন যে এই মানুষগুলোর তো নতুন করে পাওয়ার হয়তো কিছুটা আছে, হারানোর তো কিছু নাই তার, কারণ তারই তো সবই পেয়েছেন ইতিমধ্যেই। যেমন এই একটু আগে কথা বলছিলাম এই যে রকিবউদ্দিন আহমেদ, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কয়েকজন আমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রকিবউদ্দিন সাহেব তার মধ্যে একজন, অত্যন্ত শ্রদ্ধার মানুষ। সেই মানুষটি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে কি অর্জন করলেন? অর্জন করলেন না কিছুই, কিন্তু হারালেন তার সারা জীবনের কর্মকাণ্ড, পুরোটাই হারালেন তিনি। রকিবউদ্দিন সাহেবকে আমরা একজন মুক্তিযুদ্ধের সময় গৌরব উজ্জ্বল ভূমিকার জন্য মনে রাখবো না, বাংলাদেশের মানুষ মনে রাখবে যে তিনি নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন। এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি নির্বাচনী ব্যবস্থাটার এই জায়গাটিতে করেছেন। আর একটি কথা এসেছে যে নির্বাচন কমিশনের ক্ষমতা, সরকার যদি না চায় তাহলে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে কি না। না, একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের বাস্তবতায় যদি সরকার না চায়, সেই সরকারের চরিত্র যাই হোক, সেই নির্বাচন করতে পারেন না। কিন্তু তাহলে আমরা কি তাহলে নির্বাচন কমিশনের কাছে কি প্রত্যাশা করি? বাংলাদেশের মানুষ নির্বাচন কমিশনারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করে আপনি সরকারের সঙ্গে দৃঢ়তার সঙ্গে, সাহস নিয়ে সরকারের সঙ্গে আপনি ফাইট করে নির্বাচন করবেন। যদি করতে না পারেন সেটি চেষ্টা করবেন, চেষ্টা করে যদি না পারেন তাহলে জনসমক্ষে বলবেন যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। দেশের মানুষ আপনাকে দেখবে, দেখে আপনাকে সেইভাবে মূল্যায়ন করবেন। আর আপনি যদি 5% ভোটকে যদি আপনি 40% দেখাতে যাওয়াটাকে যদি আপনি মেনে নেন, তাহলে মানুষ আপনাকে ধিক্কার জানাবে, মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে কি বলবো, মানে ভালো কিছু বলবে না। তো এই নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এইটা যে আপনাদের উপরে যে সাংবিধানিক দায়িত্ব দেশের মানুষ দিয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন, আপনারা সেটার মূল্যায়ন করেন। আর মিডিয়ার দায়িত্ব, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, মিডিয়ার দায়িত্ব প্রশংসা করা নয়, মিডিয়ার দায়িত্ব হবে অত্যন্ত ক্রিটিক্যালি দেখা। যে দায়িত্ব তারা ক্রিটিক্যালি দেখা বলতে খুঁচিয়ে দোষটুটি বের করা না, যেখানে অন্যায় করবে সেই বিষয়টি তুলে ধরা, যেখানে ভুল করবে সেই বিষয়টি তুলে ধরা। নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মিডিয়া একটি সংবাদ প্রকাশ করলো আর মিডিয়ার বিরুদ্ধে আপনারা কথা বলতে শুরু করলেন, সেটি না করে মিডিয়া সত্যি বললো না মিথ্যা বললো, আপনারা সেইভাবে মূল্যায়ন করেন। আর মিডিয়ার ভূমিকা আমি আবারও বলি, ক্রিটিক্যালি দেখতে হবে, প্রতিটা বিষয় মিডিয়াতে তুলে ধরতে হবে এই কারণে যাতে তারা ভুল না করেন, ভুল করলেও ভুলটাতে তারা সংশোধন করে নিতে পারে। জি, আরও অনেক প্রশ্ন আছে, জমা আছে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আমরা আবারও বিশ্লেষণ শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আপনারা দেখছেন নিউজ 24। আমাদের সঙ্গে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, দর্শকের প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আমার নাম সৈয়দ শামসুদ্দোহা, আমি ঢাকা থেকে বলছি, মিরপুর থেকে। বলেন। যা আমি আমার এখানে যারা আছে 3 জন আছেন, তারা অনেক জ্ঞানী গুণী, তাদের সাথে আমি বলতে চাই যে এখন যে সিইসি সাহেব প্রধান আছেন, উনি কোন দলে ছিল কি ছিল সেটা বড় কথা না, কিন্তু কে মাসাম যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে হলো, মানে চিন্তা ভাবনা করা হলো, তখনই তো আওয়ামী লীগ বলছিল যে না, সে পূর্বের ইতিহাস ধরে কথা হয়েছে, কিন্তু তখন তো বলা হয় নাই যে তাকে বসানো হোক, তারপরে দেখা যাক সে কি করে। এই কথাটা কিন্তু তখন বলা হয় নাই। তাহলে এখন এই কথাটা বলা হচ্ছে কেন, যে পিছনে কি হয়েছে? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। কাজী সিরাজ ভাই। জি, এখন এরকম প্রশ্ন তো আসতেই পারে। প্রশ্ন আসাটাকে আসলো কেন, এরকম আক্রমণাত্মক বক্তব্য কিন্তু এখনো কেউ দেয়নি। প্রশ্ন এটা, আর আমি তো আমার বক্তব্য বলেছি, এই বক্তব্য এসছে
এই বক্তব্য আরও ভবিষ্যৎ থাকতে পারে, এবং সিইসি এবং অন্য যারা আরও দায়িত্ব আছে তাদেরও সমালোচনা হতে পারে। ওটা তাকে মেনে নিতে হবে যে এরকম বক্তব্য জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে স্টেক হোল্ডার যারা ওনাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করছে, তারা কিছু কথাবার্তা সমালোচনা করবেন, এটা চলতে পারে। হলেই এটার জন্য রিয়্যাক্ট করতে হবে আমার মনে হয় ঠিক না। তো আমার এমনিতে বর্তমান সিইসি সম্পর্কে ইতিমধ্যে আপনারা তো লক্ষ্য করেছেন, গণমূর্তি সাহেব তো বলেছেনই, এই 2 দিনে উনি আমার মনে হয় যেভাবে কথা বলেছেন, এই হারে এই গতিতে যদি তিনি দায়িত্ব নেয়ার পরও কথা বলেন, তাহলে কাজ করার সময় তো কম পাবেন। কারণ এই সব কথার জবাব যখন মিডিয়ায় আসবে, রাজনৈতিক দল দেওয়া শুরু করবে, এগুলো ফেস করে ওনার কোনো কাজ করা তো দুরূহ হয়ে যাবে না। সেই জন্যে আমার মনে হয় প্রধান নির্বাচন কমিশনকে বিশেষ করে সতর্ক থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে নির্বাচন বাকি যে 4 জন আছেন, আসলে 5 জনই হচ্ছে নির্বাচন কমিশনার। সিইসি ইজ দ্য লিডার অফ দি কমিশন, সে সবারই গুরুত্ব সমান আছে। তো এখানে অন্যদের সম্পর্কে আলোচনা কম হবে, যেহেতু সিইসি বেশি, সিইসি স্পোক্স হিসেবে কথা বলেন। সেজন্য আবারও আমরা একই কথাই বলতে চাইব যে মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই। মিডিয়া তো সিইসি যা করবেন, নির্বাচন কমিশন যে কাজ করবে, কাজের কথাও বলবে। একইভাবে কথাবার্তা যদি এরকম, ইতিমধ্যে 2-1টা কমেন্ট তো ওনার আমরা শুনেছি, তো এরকম কমেন্টস আসলে তো এটার জবাব হবে। এবং এটার এখনও যেরকম জবাব আসার কথা সেরকম জবাব আমরা এখনও আসেনি, ওনার ভাগ্য ভালো। তো ভবিষ্যতে ওনাকে সতর্ক থাকা দরকার। আর গতবার যে KM হাসানের বিষয়টা আছে, এবারও তো একটা প্রশ্ন উঠে গেছিল যে বিএনপি KM হাসানের নাম প্রস্তাব করেছে, এটা মারাত্মক অপরাধ করে ফেলেছে, যে সে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপির। কিন্তু এই সিইসি কিন্তু উনি স্বীকারই করেছেন। আমি জনতার মঞ্চে ছিলাম, কিন্তু আমি ছাত্রলীগের নেতা ছিলাম। উনি স্বীকারই করলেন যে ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তো এখানে কিন্তু আবার কোনো খুব এই পর্যন্ত যে ওরকম বিরূপ আক্রমণাত্মক কোনো সমালোচনা এখনো আসেনি। তো আমার মনে হয় এগুলো হবে, এগুলো আসতে পারে। বড় 2 দলে অনেক বড় রাজনৈতিক নেতা আছেন যাদের ছাত্র বয়সে এক ধরনের সংগঠন করতেন, পরে এসে বড় দল অন্য সংগঠনে করেছেন, সেগুলো তো আছে। সেটা আছে। তখন আর তারা ওই রাজনীতিকে ওন করে নাই। যিনি ধরেন এককালে কমিউনিস্ট পার্টি করেছেন, এখন বিএনপি করছেন, আওয়ামী লীগ করছেন, বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগে বর্তমানে এই সরকারের অধীনে সাবেক কমিউনিস্ট মন্ত্রী আছেন, তারা এখন আগের রাজনীতিকে ওন করছেন না। এখন কেউ যদি ওন করে, বর্তমান সিইসি কিন্তু ওন করেছেন, তিনি বলেছেন যে আমি, তো সেই জন্য বলার সময় ওনারই এগুলো ইগনোর করা উচিত, প্রশ্নের জবাব দেয়া। আমার মনে হয় বিএনপি যেটা, বিএনপি তো বলবে, খোঁচাবে, বিএনপি তো বিরোধী দল, বিএনপি একটা প্রেশারের মধ্যে রাখতে চাইবে। ওনার পরিচয় বিএনপি আলোচনাও না করে, বিএনপি তো জানে, এবং অন্যরা যারা সচেতন মানুষ আছে তারাও তো জানে। তো ন্যাচারালি উনি যাতে ওনার আগের পরিচয়, আগের চিন্তা, আগের ধারণা এগুলো নিয়ে কাজ না করেন, সেই জন্য তাকে একটা প্রেশার, সাইকোলজিক্যাল একটা প্রেশারের মধ্যে অন্তত বিরোধী দল তো রাখবে। এটা তাদের একটা কৌশল হবেই। এটা আমি মনে করি না একবার অপরাধ করে ফেলতেছে বিএনপি বা অন্য বিরোধী যারা এই কথাগুলো বলছেন। তো এখন ওনাদেরকে সব ব্যাপারে রিয়েক্ট করারও কোনো দরকার আছে বলে আমি মনে করি না। সতর্কভাবে কাজ করো, ওদের কাজ আসল কথা কাজ করতে হবে। আর সরকারি যেটা এগুলো একই কথা, মানে প্রসঙ্গ তো একটাই, আলোচনা করতে গেলে একই প্রসঙ্গ, একই আলোচনা, 3 জনের মুখ থেকে একই আসবে। সেটি হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্যে আসলে যে সব নির্বাচন কমিশনের উপরেই কিছু ঘটনা ঘটেছে। গত নির্বাচন কমিশনার যিনি বিদায় নিলেন, বিদায়ী গতকাল সংবাদ সম্মেলনে যে কথাগুলো বললেন, তো এটা যারা শুনেছে, ঘটনা যারা দেখেছে আর যারা এই বক্তব্য শুনেছে, দুটো কিন্তু মিলেনি। ফলে ধারণা যা হওয়ার তাই হবে। আর আমি একটা কথা বলি, এই যে আমরা মিডিয়াতে যেটা বারবার আরও বলা হয়, আরও 2 জায়গায় শুনেছি যে মিডিয়ায় তো ধরেন 5000 নির্বাচন কেন্দ্র, এতে তো 50টা কেন্দ্রের গোলযোগের ছবি, চিত্র, খবর এসছে, বাকিগুলো তো ভালো হয়েছে, বাকিগুলো এর চেয়ে তো খারাপ হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে, মিডিয়া কয় জায়গায়, মিডিয়া যত জায়গায় যেতে পেরেছে, কয়টা টেলিভিশন আছে, কয়টা পত্রিকা আছে, কয়টা জায়গায় ক্যামেরা, নির্বাচন 5500 কেন্দ্রে যাওয়ার মতো ক্যামেরা তো নাই। তো সেখানে যেখানে ক্যামেরা আছে, ক্যামেরার সামনেই এগুলো হয়েছে।
আর যেখানে ক্যামেরা নেই, সাংবাদিক নেই, যেখানে অনুসন্ধানকারী বা এই যে পর্যবেক্ষণকারী দল নেই, সেখানে কি হচ্ছে বোঝা যায়। যেমন আমাদের এলাকায়, আমার বাড়ি কুমিল্লার 14 গ্রামে, এর আশেপাশে বহু কমপক্ষে 300 নির্বাচন কেন্দ্র আছে যেখানে কোনো টেলিভিশনের ক্যামেরা যায়নি। জি, তো যেখানে টেলিভিশন ক্যামেরা ছিল সেখানে এই অবস্থা, আর যেখানে যায় নাই সেখানে কি অবস্থা সেগুলো আমরা জানি, আমরা দেখেছি, আমরা শুনেছি লোকজন যেগুলো বলেছে। তো কাজে এটা দিয়ে ওই 50টা দেখিয়েছে মানে বাকিগুলো ভালো হয়েছে এই সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এই সুযোগ নিয়ে বিগত প্রধান নির্বাচন কমিশনার যে কথাগুলো বলছেন যে সব তো খারাপ করে নাই, আমি কিছু কিছু খারাপ হয়েছে, ভালো হয়েছে, তো এটা কিছু কিছু ভালো করেছেন, সেটা কেউ অস্বীকার করেনি, কিন্তু সব উনি ভালো করেছেন এটা ঠিক আছে। এই নির্বাচন কমিশনকে ওই অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে, কাজটা এমন ভাবে করতে হবে অন্তত যাতে ওনাকেও এরকম সমালোচনার মুখে পড়তে না। আমি একটু নাজমুল আশরাফ ভাইয়ের কাছে আসবো। তাহলে দেখা গেল যে রাজনৈতিক দলগুলো তারা চাইবে, আওয়ামী লীগ চাইবে যে জনগণকে তার পাশে নিতে, পক্ষে রাখতে, বিএনপি চাইবে জনগণকে তার পক্ষে নিতে, তার জন্য আওয়ামী লীগের একটা কৌশল থাকবে, বিএনপির একটা কৌশল থাকবে, গণমাধ্যম সবার সংবাদই প্রচার করবে। এবং এই পরিস্থিতিতে এসে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন কমিশন, তাকে গণমাধ্যম ঠিকঠাক রেখে, রাজনৈতিক দলগুলোকে ঠিকঠাক রেখে, তাহলে বিষয়টা একটু কঠিন, কি বলেন? না, গণমাধ্যমের দায়িত্ব না ঠিকঠাক রাখা, যেমন আছে তেমনটাই প্রচার করা গণমাধ্যমের কাজ। ঠিকঠাক থাকা দায়িত্ব হচ্ছে কমিশনের, সরকারের, রাজনৈতিক দলের। গণমাধ্যমকে ঠিকঠাক রেখে, গণমাধ্যমকে ঠিকঠাক রেখে তারা যাতে সঠিক দায়িত্ব পালন করতে পারে। এখন গণমাধ্যমের উপর কি তাহলে তারা প্রভাব বিস্তার করবে? গণমাধ্যম যদি তার কাজ স্বাধীনভাবে সাহসের সাথে পালন করে, সেখানে তো ঠিকঠাক যদি না থাকে কমিশনে, সরকারে, রাজনৈতিক দলে, সেটা তো খবর বেরিয়ে যাবে। এখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কথা কি আপনি বলছেন? নিয়ন্ত্রণ করেও হবে না কেন? সিরাজ ভাই বলছিলেন যে 50টা কেন্দ্রে যেখানে ক্যামেরা গেছে আমরা খারাপ দেখেছি, 450 কেন্দ্রে যাইনি, সেখানে আরও খারাপ হয়েছে। আরও খারাপ হয়েছে কিনা আমরা জানি না, আন্দাজ করা যেতে পারে। কিন্তু এখন গণমাধ্যমের সংখ্যা যে হারে বেড়েছে, রেডিও, টেলিভিশন, পত্রিকা, অনলাইন, এর পাশাপাশি আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কোথাও কোনো অঘটন হলে এইটা চাপা পড়ে যাওয়ার সুযোগ খুবই কম, যাবে না আমি সেটা বলছি না, খুবই কম, কোনো না কোনোভাবে জানাজানি হয়ে যায় আর কি। ফলে অনেক বেশি নজরদারির মধ্যে থাকে এখনকার নির্বাচন বা রাজনৈতিক কর্মকাণ্ড বা সমাজের যে কোনো কিছু। সেক্ষেত্রে যেখানে গণমাধ্যম পৌঁছাতে পারে নাই সেখানে একেবারে লঙ্কাকাণ্ড ঘটে গেছে, এটা আমার মনে হয় না। আর গণমাধ্যম প্রতিনিয়তই কিন্তু তাদের ফোকাস, তাদের তৎপরতা এবং আরও বেশি খবরের কাছে, ঘটনার কাছে যাওয়ার চেষ্টা চলছে এবং সংখ্যাও বাড়ছে, গণমাধ্যম কর্মী সংখ্যাও বাড়ছে। এবং সরকার চেষ্টা করলে, চাইলেও সব ধরনের গণমাধ্যম নিয়ন্ত্রণ করে কোনো কিছু ধামাচাপা দিতে পারবে না। তবে বিদায়ী সিইসি সফলতা দাবি করেছেন, সেটা যেমন মানুষের কাছে গ্রহণযোগ্য না। তিনি যদি বলতেন যে না, এই জায়গাগুলো আমরা ভালো করেছি, এই জায়গাগুলো করতে পারিনি, এই কারণে পারিনি, তাহলে সেটা গ্রহণযোগ্য হতো। এখন নতুন সিইসি আশাবাদের কথা বলতে পারেন, কিন্তু আগে ভাগে এত কথা বলা মনে ঠিক হচ্ছে না। যেহেতু তার অতীত বা পেছন নিয়ে কিছু তথ্য আসছে এবং বিরোধী দলে থাকা দলটি সেটি নিয়ে কথা বলে তাকে চাপের মধ্যে রাখবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় তার যত কম কথা বলা যায় সেটা ভালো। এখন আমি বলছিলাম যে মুখপাত্রের কথা, আমার তো মনে হয় যে সাংবিধানিক এরকম পদ, প্রধান নির্বাচন কমিশনারের মতো, তাদের একেবারে পেশাদারি দক্ষ গণমাধ্যম উপদেষ্টা দরকার, যে কোথায় কথা বলবেন, কোথায় বলবেন না, কতটুকু বলবেন, কিভাবে বলবেন, এই ব্যাপারে যারা এক্সপার্ট, তাদের পরামর্শ নিয়ে যদি কথা বলেন, তাহলে কথা বলা সংক্রান্ত যে ঝামেলাগুলো সেগুলো থেকে অনেক বেশি বেঁচে যেতে পারবেন। পাশাপাশি যেই কথাগুলো, যেই ঘটনাগুলো বা কাজগুলোর জন্য কথা শুনতে হবে সেটারও কম শুনবেন যদি কথাটা কম বলেন। ওই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমাদের এখানে নাই। এখন যারা দায়িত্বে আসছেন তারা এটা নিয়ে ভাবতে পারেন। আর নির্বাচন কমিশনকে নিয়ে আমরা সব বলছি, সরকারের দায়িত্বের কথা আমরা বলছি, কিন্তু আরেকটা বিষয় আলোচনা হয় সবসময়, রাজনৈতিক দলগুলো যারা অংশীদার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা যদি নির্বাচনী মাঠে সদাচরণ না করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় সেগুলো না করেন, নিজেদের দায়িত্বটা পালন না করেন, সারা দেশে নির্বাচনী কেন্দ্রে আগুন লাগিয়ে দেন, লোকজনকে আসতে না দেন, ঝামেলা করেন, মারপিট করেন, প্রতিহত করার চেষ্টা করেন, তাহলে নির্বাচন কমিশনের বাবারও সাধ্য নাই কোনো ভালো সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করা। ফলে রাজনৈতিক দলগুলোকে, সরকার, প্রশাসন, সবাইকে যদি আমরা ভালো জায়গায় নিয়ে আসতে পারি, সাধারণ মানুষ যদি সহযোগিতা করে, নির্বাচন কমিশন
মানে কাজটা সহজ হয়ে যায় না কেবল, নির্বাচন কমিশন তখন বাধ্যই হবে ভালো নির্বাচন করতে। নির্বাচন কমিশনের উপর সকল দায়িত্ব এবং কর্তৃত্ব চাপিয়ে দিয়ে আর বাকি যত স্টেক হোল্ডার্স আছে, যত প্লেয়ার্স আছে, সবাই ফাউল প্লে করতে থাকলাম, তাহলে তো নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারবে না। গোলাম মুর্তজা ভাই, দল, প্রশাসন, ভোটার সবাই ঠিকঠাক আচরণ যদি করে তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা রাখার সুযোগ কতটুকু থাকে? না, বাংলাদেশের মতো দেশে আপনি যে তিনটির কথা বললেন, বাংলাদেশের মতো দেশে এই তিনটি সবাই সঠিক আচরণ করে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও অল্প সময়ের মধ্যে করবে সেরকম কোনো সম্ভাবনা নেই। আমি ওই দর্শকের প্রশ্নের জায়গাটিতে অতীতে কি করেছেন, কে এম হাসানের সময় বলেছেন, এখন কেন বলছেন না, আমরা যে কথাটি বললাম সেটি তিনি বলছেন। হ্যাঁ, আমরা চাইলে তো বলতেই পারি, এই আওয়ামী লীগই তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, কত বড় আন্দোলন, সেখান থেকে তো আমরা সরে এসেছি। এবং আমাদের কাজের মধ্যে তো এক সময় যা করেছি, পরবর্তীতে এসে তার বিরোধিতা করেছি, এই ব্যাপারগুলো আছে। চাইলে তো আমরা সারা রাত ধরে এই আলোচনাগুলো করতে পারবো, কবে আওয়ামী লীগ কি বলেছিল, বিএনপি কি করেছিল, করতে পারবো। আমরা তো সেই জায়গাতে যেতে চাচ্ছি না, আমরা তো একটা সমাধান চাইছি। এই কারণেই আমরা পেছনে ফিরতে চাইছি না। এখন যারা আছেন আমরা তাদের কাজ দেখে মূল্যায়ন করতে চাইছি। আমরা তাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি না যে তারা মহৎ, আমরা তাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি না যে তারা খুব ভালো। তারা কি কাজ করবেন তার উপরে ভিত্তি করে তাদের মূল্যায়ন হবে, একটি বিষয়। জি। আর চাপের কথা যেটি বলা হয়েছে, দেখেন আওয়ামী লীগ সরকারে আছে, সরকারের থেকে আওয়ামী লীগ যেমন এই নির্বাচন কমিশনকে একটি চাপের মধ্যে রাখবে, বিরোধী দলে থেকে বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দল আছে তারাও এই নির্বাচন কমিশনকে চাপের মধ্যে রাখবে। পুরো সময়টি তারা চাপের মধ্যে থাকবেন। তাদেরকে এই চাপের মধ্যে থেকেই কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে। গণমাধ্যম তাদেরকে সব সময় চাপের মধ্যে রাখবেন, এই চাপের মধ্যে থেকেই তাদের কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে। এই সক্ষমতা কে কতখানি অর্জন করতে পারলেন তার উপরে নির্ভর করবে তাদের সাফল্য বা তাদের সাফল্য। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, দেখেন এটি শুনতে একটু কঠিন হয়ে যেতে পারে কিন্তু কথাটা বলা দরকার। একটি শিয়াল যখন তার লেজ হারায় তখন সেই শিয়ালটির একটি কৌশল থাকে, সব শিয়ালের লেজ কি করে কাটা যাওয়া যায়। আমি আবারও বলছি, একটু কঠিন শোনাচ্ছে। বর্তমানে যে বিদায়ী যে নির্বাচন কমিশন, সেই বিদায়ী নির্বাচন কমিশন যেহেতু তাদের সারা জীবনের যে ইমেজ পুরোটা ধ্বংস করেছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন, এখন তারা যাওয়ার আগে একটি কৌশল অবলম্বন করছেন। তারা যে পথে গেছেন এই নির্বাচন কমিশনের ইমেজটিও যেন গঠিত হতে যাওয়া বা শপথ নিতে যাওয়া, সেই ইমেজটিও যেন তেমনই থাকে। আমার ধারণা এটি রকিবউদ্দিন সাহেব খুব পরিকল্পিতভাবে বলছেন, বিদায়ী সিইসি, বিদায়ী নির্বাচন কমিশনার। তার কারণ তিনি বলছেন এই নির্বাচন কমিশনও আমরা যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করবেন। কে বলেছেন ওনাকে যে উনি যেভাবে কাজ করেছেন এই নির্বাচন কমিশনও সেইভাবেই কাজ করবেন? বর্তমান নির্বাচন কমিশনের বেশি কথা বলাটাকে আমি বিরোধিতা করছি, কিন্তু এই কথাটি অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা দরকার। আমরা সাংবিধানিকভাবে যে দায়িত্ব পেয়েছি আমরা সেই দায়িত্ব সেইভাবে পালন করব। আমরা, আপনারা বা অন্যরা কে কি করেছেন সেই অনুযায়ী আমরা কাজ করব। আপনারা ভোটারবিহীন নির্বাচন আয়োজন করেছেন বলে আমরাও ভোটারবিহীন নির্বাচন আয়োজন করব, নিশ্চয়ই বর্তমান নির্বাচন কমিশন সেই কাজটি করতে চান না। তো সুতরাং এই যে রকিবউদ্দিন সাহেবের এই বিদায়ী নির্বাচন কমিশন যে এই নির্বাচন কমিশনের একটি ইমেজ তৈরি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই কাজটির বিরোধিতা বলি না, প্রতিবাদও বলি না, একটি বক্তব্য আসা দরকার বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমরা আমাদের মতো কাজ করব। সংবিধান আমাদেরকে যে ক্ষমতা দিয়েছে, মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে দেশের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছে, আমরা সেই আস্থার মূল্যায়ন করব। আমরা সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই। আমরা, আপনারা যা করেছেন, আপনারা যে ইমেজ হারিয়েছেন সেই ইমেজ হারানো কাজ, সেই আপনাদের মতো কাজ আমরা করব না। কি দুই ইসি মুখোমুখি হয়ে গেল? মুখোমুখি হয়ে যাওয়া না, আমি তর্ক করতে বলছি না, ঝগড়া করতে বলছি না, আমি বলছি যে আপনারা আমাদেরকে যে পরিচিতি দিয়ে যাচ্ছেন আমরা সেই পরিচিতি আপনাদের কাছ থেকে নিতে ইচ্ছুক নই। আমরা বিরোধিতাও করার দরকার নেই, বর্তমান নির্বাচন কমিশনের বলা দরকার যে আমরা আমাদের কাজ করব, আমি আপনার মতো কাজ করব। আমরা একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নেই। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন, আমরা আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে। হ্যালো, জি বলুন, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম রিপন, ফরিদপুর থেকে বলছিলাম। জি বলুন। আমি বলছিলাম কি যে এই যে বিএনপি যে চাইতেছে, দ্রুত বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনার মায়ের মতো শাশুড়ি আর আপনার ভাইয়ের মতো স্বামী, এটা কি সম্ভব কিনা?
আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। আমার মনে হয় আমরা 2 বাক্য করে কথা নিয়ে তারপর 1 বাক্য করে কথা নিয়ে শেষ করে আসো ভাই। শেষ কথা আপনার কাছে 2 বাক্যে শুনবো, আমি তারপর সবার কাছে 2 বাক্য শুনে শেষ করে দিব অনুষ্ঠান। শেষ কথা মানে শেষ মানে অনুষ্ঠানের জন্যই শেষ 2 বাক্য। না, ওই যে বিদায়ী সিসির কথার সূত্র ধরে কেন নতুন সিসি কথা বলবেন, এবং বিদায়ী সিসিরা তো নতুন সিসি বা নতুন নির্বাচন কমিশনের উপর মনে হয় এক ধরনের মানে প্রলেপ দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যে ওনারাও আমাদের মতো। আমাদের মতো মানে কি, আপনারা তো ভালো করেন নাই, তা আপনাদের মতো করবে এটা কেন বলেন? নতুন সিসি বলা উচিত, যেটা মুর্তজা ভাই বলছেন যে আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করব, জনগণের প্রত্যাশা পূরণ করব এবং সুষ্ঠু সঠিক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা সেটা করব। এর বেশি বলা দরকারটা কি এবং সব রাজনৈতিক বক্তব্যে জবাব দেওয়াটা কি? তবে ব্যক্তির বিষয়ে আমি আধা মিনিট একটা কথা বলবো। ব্যক্তি কেন ইম্পর্টেন্ট, আপনি দেখেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টের একজন বিচারপতি মনোনীত করেছেন, তার নাম হচ্ছে নীল গরসাচ। এই ভদ্রলোক কিন্তু এখনো সেনেটের অনুমোদন পাননি, কিন্তু বিচারকদেরকে নিয়ে যে বাজে কথাগুলো ট্রাম্প বলেছেন, সোকল বিচারক, রিডিকুলাস জাজমেন্ট, হাই স্কুলের খারাপ ছাত্র এর চেয়ে ভালো রায় দিতে পারে, হ্যান ত্যান, এগুলো শোনার পরে এই লোক এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই, প্রেসিডেন্ট কিন্তু নিয়োগ করেন, সে বলছে যে এটা খুবই হতাশাজনক এবং বিব্রত বোধ করেছে। তো ব্যক্তিত্বটা দরকার। একই যে আমরা ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে, প্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন জওহরলাল নেহরু, তাকে বলেছিলেন আপনি সিইসি হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তিনি মুখোমুখি তো তখন সিইসি নয়, সিইসি এবং প্রধানমন্ত্রী মুখোমুখি, তিনি বলেছিলেন যে সরি আমি নিরপেক্ষ তো থাকতে পারবো না, আমি আইন এবং সংবিধান যে কথা বলেছে, আমাকে যে ক্ষমতা দিয়েছে, যা করার জন্য বলেছে, আমি সেভাবে কাজ করবো। তো আমরা চাই আমাদের বর্তমান নির্বাচন কমিশনও সেভাবে কাজ করবে। গোলাম মুর্তজা ভাই, 1 বাক্যে শেষ করতে হবে। আপনার কথা শুনে এবং সাহস, এই দুটি বিষয়কে দৃশ্যমান করে যদি তারা কাজ করতে পারেন, আমার ধারণা তারা সফল হবেন। আমি যদি খুব বেশি আশাবাদী নই, কিন্তু প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ অতিথিদের, ধন্যবাদ যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ, যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবারও জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল।